দরজার অপর প্রান্তে দণ্ডায়মান প্রাক্তন স্বামীকে দেখে হতচকিত হয়ে গেলাম আমি। শুনেছি প্রাক্তনদের দেখলে নাকি বুকের ভেতরে হৃৎপিণ্ডটায় আলাদা একটা অনুভূতি হয়, রোমন্থনের। অথচ আমি নিজের মাঝে বিশেষ কিছু অনুভব করলাম না, শুধুমাত্র বিস্ময় ছাড়া। ডিভোর্সের 1 বছর 2 মাস বাদে একেবারে অপ্রত্যাশিত এই সাক্ষাৎ আমায় ক্ষণিকের জন্য বাকরুদ্ধ করে দিল। আপনার ডেলিভারি স্যার। বুঝে শুনে ওঠার আগেই তপ্ত মস্তিষ্কে প্ররোচনায় উচ্চারণ করে বসলাম। মানুষটা নিজের চশমার লেন্সের ভেতর থেকে একেবারে নির্লিপ্ত দৃষ্টিতে আমায় দেখলো। আপাদমস্তক ঘুরপাক খেলো এই গভীর বাদামি মণিজোড়া। নয়নদ্বয়ের মাঝে নির্বিকার শীতলতা বাদে কিছুই নেই, যেমন ছিল না আগেও। আজ আমি নতুন করে আবারও টের পেলাম মানুষটা একটুও বদলায়নি। 2 হাত বাড়িয়ে আমার হাত থেকে পিৎজার বক্স গুলো নিল সে। সামান্য আঙুলে ছোঁয়া লাগতেই অকারণে খানিক শিউরে উঠলাম আমি। অথচ সে একেবারেই শান্ত। তাকে দেখলে আমার সবসময় মনে হতো যেন 2 চোখ ভরে এক সুগভীর নীল প্রশান্ত সাগরকে দেখছি। 2800 টাকা, ক্যাশ অন ডেলিভারি স্যার। আমার গলাটা এবার কেমন জানি ভারী শোনালো। কিসের কারণে এই ভারাত্ম বুঝে উঠতে পারলাম না। মানুষটা চুপচাপ নিজের পকেটে হাত গুছলো, ওয়ালেট থেকে 3টা 1000 টাকার নোট বের করে দিয়ে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, Keep the change. বহুদিন বাদে শোনা কণ্ঠটির মাধুর্য উদযাপন করতে পারলাম না। দরজার ওপাশ থেকে ভেসে আসা পুরুষালী হাসাহাসির আওয়াজে সেটি খানিক চাপা পড়ে গেল। টাকাটা হাত বাড়িয়ে নেওয়া মাত্রই উল্টো ঘুরলো সে। চুপচাপ ভেতরে ঢুকে দরজাখানি আটকে দিল। আর একটা বার ফিরেও দেখলো না আমায়। বোকার মতো দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম আমি। আহাম্মক আমি। কি আশা করছিলাম হয়তো সে জিজ্ঞেস করবে আমি কেমন আছি। সে প্রশ্ন করার তো কোনো কথাই ওঠে না। আজও স্পষ্ট মনে আছে আমার, আমি সেদিন তার দিকে বিতৃষ্ণা ভরে তাকিয়ে বলেছিলাম, আজকের পর থেকে আমরা একে অপরের কাছে অপরিচিত। সে তো আমার কথাই রেখেছে। একজন অপরিচিত মানুষের তো আর আমায় জিজ্ঞেস করার কথা নয় আমি কেমন আছি। তবু এই বেহায়া অন্তরটার এত চাহিদা কিসে। একটা দীর্ঘশ্বাস ফেলে টাকাগুলো পকেটে ভরলাম। অতঃপর চুপচাপ লিফটে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপলাম। সামান্য দুলে উঠে লিফট নিচে নামতে লাগলো। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম একদমই স্বাভাবিকভাবে। তারপর একদম হঠাৎ করেই আমার কি যেন হয়ে গেল, চোখ দুটো জ্বলতে জ্বলতে ঝাপসা হয়ে উঠলো। অনুভব করলাম আমার 2 গাল হচ্ছে পানি গড়াচ্ছে টপ টপ করে। শরীরটা থেকে থেকে কাঁপছে। হাঁটুর জোর কমে এলো। ধপাস করে লিফটের মেঝেতেই বসে পড়লাম। তারপর যা হলো তা আমার সঙ্গে বিগত 1 বছরেও হয়নি। কাঁদলাম খুব, একেবারে ডুকরে কান্না যাকে বলে। মুখ চেপে ধরলাম নিজের শব্দ নিবারণে। অশ্রুর বাঁধ ভেঙে বিষাদটুকু ঝরতে লাগলো। গলা ভিজিয়ে পৌঁছে গেল টি শার্টের ভেতরের বুক অব্দি। এ কিসের কান্না জানা নেই আমার, কিন্তু এইটুকু আমার অন্তর জানে সত্যি একটু প্রাণ উজাড় করে কাঁদা প্রয়োজন। প্রশ্নটি কানে যাওয়ার পরই টের পেলাম লিফট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গিয়েছে। দরজাটা খোলা, ওপাশে উদ্বিগ্ন দারোয়ান তাকিয়ে আছে। অতি ক্ষিপ্রতায় পরনে ইউনিফর্ম জ্যাকেটের হাতায় চোখ মুখ মুছে নিলাম। উঠে দাঁড়ালাম ভারসাম্যহীন পদক্ষেপে। হেঁটে বাইরে পৌঁছেই শক্ত কণ্ঠে জবাব দিলাম, কিছু না। দ্রুত পায়ে গ্রাউন্ড ফ্লোর পেরিয়ে গেটের ওপাশে পার্ক করে রাখা স্কুটিতে চেপে বসলাম। পিছনে এখনো বেশ কিছু পিৎজা বক্স রাখা আছে, আরো 2টো জায়গায় ডেলিভারি দেওয়া বাকি। ইগনিশনের চাবি ঢুকিয়ে মোচড় দিয়ে এক নজর অভিজাত সুউচ্চ বিল্ডিংটির দিকে তাকালাম। আমার নজর আটকালো ঠিক 12তম তলায়। আমি জানি সে ওখানে থাকে না। আমার কাছে অর্ডার এসেছিল ভিন্ন একটা নামে। হয়তো কোনো বন্ধু বন্ধু মহল একসাথে হলে পিৎজা পার্টি বাঞ্ছনীয়। অপেক্ষা করলাম না, স্কুটি ছুটিয়ে চললাম ঢাকা শহরের রাজপথ ধরে। সকল ডেলিভারি শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত 8টার মতন বেজে গেল। সাপ্তাহিক বাজার শেষ হয়ে গিয়েছিল, সেটাও করে আসতে হয়েছে। ব্যাগে 2টো তেলাপিয়া মাছ আর হাফ ডজন ডিম নিয়ে যখন দরজা খুলে ভেতরে ঢুকলাম, তখনই ভীষণ উত্তেজিত কণ্ঠস্বরটি অত্যন্ত জোরে কানে বেজে উঠলো। হ্যাপি বার্থডে মাই ডিয়ার সাবিন। আধো আলো আধো অন্ধকারের মাঝে খানিক ভয় পেয়ে লাফিয়ে উঠলাম। খেয়াল করতেই চোখে ভাসলো আমার রুমমেটের শাড়ি পরনে অবয়ব। হাতে 1 পাউন্ডের ছোট্ট একটা কেক, তাতে জ্বলন্ত মোমবাতি। হলুদা বাবা মেয়েটাকে অনন্য সুন্দরী দেখাচ্ছে। ধরফর করতে থাকা বুকে হাত চেপে আমি হতবাক কণ্ঠে বলে উঠলাম, মীরা। মীরা শুধুমাত্র আমার রুমমেট নয়, জীবনের একমাত্র বান্ধবীও বটে। একমাত্র কেন, তার ইতিহাস আরেকদিন স্মরণ করা যাবে না হয়।
আমার বিস্মিত মুখ দেখে ভীষণ মজা পেয়ে পায়ে পায়ে এগিয়ে এলো মীরা। রুমের লাইট জ্বালিয়ে এক হাতে আমার কাছ থেকে বাজারের ব্যাগ কেড়ে মেঝেতে রেখে আবারও কেক নিয়ে ঘুরে দাঁড়ালো। দ্বিতীয় দফায় শুভেচ্ছা জানালো। শুভ জন্মদিন দোস্ত। অজান্তেই ক্যালেন্ডারের দিকে চোখ গেল আমার। আজ 2রা নভেম্বর। নিজের জন্মদিনের কোনো হিসাব ছিল না, অথচ এই মেয়েটা কিভাবে স্মরণ রেখেছে। আমি কি কোনোদিন ওকে নিজে থেকে বলেছি? না তো। তবে কি আমার বার্থ সার্টিফিকেট দেখেছিল কখনো? মনে করতে পারলাম না। স্থবির হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। মীরা ভ্রু দুলিয়ে এক হাতে আমার গাল চাপড়ে বলল, কি হাবাগোবার মতো চেয়ে আছিস কেন? হাতে কি টাইম বম ধরে রেখেছিস মনে হচ্ছে। প্রতিক্রিয়া জানাতে পারলাম না। এর আগে মীরা আমাকে টেনে ভেতরে নিয়ে গেল। রুমের একমাত্র ছোট্ট ডাইনিং টেবিলটায় কেকটা রাখলো। প্রসারিত দৃষ্টিতে দেখলাম শুধুমাত্র কেক নয়, আমার প্রিয় খিচুড়ি, কালাভুনা, পায়েস তৈরি করা হয়েছে। মীরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। তার উপর নিজের একটা অনলাইন কেক বিজনেসও আছে মেয়েটার। এত কিছু সামনে এসব সে কখন তৈরি করেছে ভেবেই উত্তর পেলাম না। এইসব কেন মীরা? আমি মানে হুশ, একদম চুপ। ঘেমে নেহে মুখে যা ছিঁড়ি করেছিস, যা মুখ হাত ধুয়ে একটা সুন্দর জামা গায়ে দিয়ে আয়। কিন্তু তুই যাবি নাকি রান্নাঘর থেকে ঝাঁটাটা আনবো? ঠিক করে হেসে ফেললাম। মীরা এমনিতে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট প্রজাতির মেয়ে, কিন্তু আমার সাথেই শুধুমাত্র তার ভেতরের শয়তানি রূপটা বেরিয়ে আসে। এমন শয়তানকে উস্কানি না দেয়াই শ্রেয়। তাই দ্রুত ওয়ার্ড্রোব থেকে একটা ফ্রক টেনে নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। একদম সংক্ষিপ্ত একটা গোসল সেরে গামছায় চুল মুছতে মুছতে যখন বেরোলাম, তখন মীরা সবকিছু তৈরি করে ফেলেছে। মেয়েটার মুখশ্রী ভীষণ সুন্দর, খানিকটা উপন্যাসে বর্ণনা করা নায়িকা চরিত্রের মতো। উজ্জ্বল ফর্সা ত্বক এবং গোলাপি ঠোঁটের ডগায় কুচকুচে কালো তিল। হাজার খুঁজলেও চেহারায় খুঁত পাওয়া যাবে না খুঁজে। আজ পরনে সবুজ শাড়িতে মানিয়েছে তাকে বেশ। আমাকে দেখে আরেক দফায় উৎফুল্ল এক হাসি উপহার দিল মীরা। তারপর টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। কেক গলতে শুরু করেছে, ধর ধর কাঠ, ফু দে একটা জোরসে। ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেক কাটতেই হাততালি দিয়ে জন্মদিনের সঙ্গীত গাইতে আরম্ভ করলো মীরা। গলা ধরে এলো আমার। বহু কষ্টে ভেতরের বিষাদ ঘূর্ণিকে আটকে রাখলাম। শেষ কবে আমার জন্য কেউ এমনটা করেছিল মনে করতে পারলাম না। পেরেছিলাম অনেক কিছু আমি, তবে এমন স্বচ্ছ মনের একটা মানুষ আমার কোনোদিনও ছিল না। আগে বুঝতে না পারলেও বর্তমানে আমি তা বুঝতে পারি। আমাকে কেকের পিস খাইয়ে দিতে দিতে ঘ্যাচাং করে বেশ কত সেলফি হাতিয়ে খিলখিল করে হেসে উঠল মীরা। একটা বাধাই করে আমাদের বাসার মেইন দেয়ালে টাঙিয়ে রাখবো। কিছুদিন আগে একটা ফটো ফ্রেম পেজ থেকে পিআর পাঠাতে চেয়েছে, কাস্টমাইজ করে নেব একদম। কি বলিস রে সাবিন? কোনো জবাব না পেয়ে মেয়েটা অবশেষে ঘুরে তাকালো। তখন এই দু চোখ মেলে দেখলো আমার নয়ন ভরা অশ্রু টপ টপ করে গড়াচ্ছে না। চরম অবাধ্যতায় সেসব আটকে রাখা হয়েছে। কিন্তু আমার প্রাণের মীরার বুঝতে আর বাকি রইলো না কোনো কিছুই। সবকিছু ফেলে সে দুই হাতে আমায় আগলে নিল বুকের মাঝে। জড়িয়ে ধরলাম তাকে আমি। যতটা সম্ভব জুড়ে জড়িয়ে ধরলাম তাকে, ফুপিয়ে কেঁদে উঠলাম। আজ একটা মাত্র দিনে এই আমার দ্বিতীয় কান্না। জন্মদিনটা কি তবে অশুভ? মীরার সকল প্রফুল্লতা হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছে। মুখ জুড়ে এখন ভয়ানক চিন্তার বসবাস। আমার পিঠে হাত বুলিয়ে নরম গলায় সে শুধালো, দোস্ত কি হয়েছে রে? আমার সাবিনটা এমন কাঁদছে কেন? নিজের সাবিন নামটা আমার খুব বেশি পছন্দ নয়। ছোটবেলা থেকে এই টিপ্পনি একটা শুনেই বড় হতে হয়েছে আমায়। এটা নাকি ছেলেদের নাম। আমার নামটা সাবিনা হওয়া উচিত ছিল, অথচ মীরা যখন আমায় আদর দিয়ে ডাকে, তখন এই নামটাই আমার প্রিয় হয়ে ওঠে। কি স্নেহ আমার নামটায়। আমাকে মাফ করে দে দোস্ত। তুই আমার জন্য এত কিছু করলি, অথচ তোকে ধন্যবাদটাও দিতে পারছি না আমি। আমার সবকিছু কেমন যেন লাগছে মীরা। ফুপিয়ে ফুপিয়ে বলে উঠলাম আমি। মীরা তাতে আমায় দ্বিগুণ শক্তিতে চেপে ধরলো, বলল, তুই তো অনেক শক্ত মেয়ে সাবিন, কান্নাকাটি করা তো আমার স্বভাব ছিল রে। তবে আজ কেন তুই ভেঙে পড়েছিস পাগলি? তোর এমন ভঙ্গুর সত্তা দেখতে তো আমার ভয় করে। মীরার কথা আমায় বাস্তবতায় ফিরিয়ে আনলো। অশ্রু বিসর্জন বন্ধ হলো সহসাই। মীরার বুক থেকে মুখ তুলতেই নিজের আঁচল দিয়ে আমার ফুলে ওঠা চোখ জোড়া মুছিয়ে দিল সে। নিজেকে রুখতে পারলাম না আর। কান্না জড়ানো ভারী গলায় প্রায় ফিসফিস করে জানালাম, আজ ওকে দেখেছি। আমার কথাটা শুনতেই জমে গেল মীরা।
এক নাগাড়ে শূন্য চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপরে মেয়েটার ভ্রু জোরে ক্রোধের কুঞ্চন সৃষ্টি হলো। কি? ওই বদমাসটা জুতা খুলে পিটিয়েছিস কয়বার? খোতা মুখটা ভোতা করে দিয়ে আসিসনি? আমার ঠোঁটে এক মলিন হাসি ফুটলো। মীরা নিজের আঁচল কোমরে বাঁধতে বাঁধতে খেকিয়ে উঠল। একবার বল শুধু ওই বজ্জাত তোকে কি বলেছে? ওটাকে কোথায় পাওয়া যাবে? গতকালকে একজোড়া হিল জুতো কিনেছি, একেবারে ঠেঙিয়ে ওটাকে হাসপাতালে পাঠিয়ে ছাড়বো। আমার হাসিটা আরো বিস্তৃত হলো। আমি জানি মীরা সত্যিকার জীবনে সেটা কোনোদিনও করতে পারবে না। মানুষের সামনে ভীষণ ভদ্র ও দুর্বল গোছের। ওর সব অনুযোগ, অভিযোগ এবং দুঃসাহস আমায় ঘিরে। তবুও ওর কথাগুলো কেমন যেন আমার বুকে এসে লাগলো, ধারালো তীরের ফলার মতো। আমি জানি মীরা কিছুই জানে না, অথচ আমার ভীষণ খারাপ লাগলো। আমার দোষের ঘানি অন্য একটা লোক কেন টানবে? এই বোধটুকু আগে না থাকলেও এখন যথেষ্ট রয়েছে আমার। একটা নিঃশ্বাস ফেলে সরে দাঁড়ালাম তাই। টেবিল থেকে পায়েসের বাটিটা তুলে চামচ দিয়ে মীরাকে খাইয়ে দিলাম। মেয়েটা বাধ্য শিশুর মতো খেয়ে মহা বিস্ময় নিয়ে আমার দিকে চেয়ে রইলো। আমি দুর্বল হেসে বললাম, মীরা, ওর কোনো দোষ ছিল না। ও নিতান্তই একজন ভালো মানুষ, একটু অতিরিক্তই ভালো। এই প্রথম আমার বান্ধবী মীরা আমার কথার ধাঁধা সমাধান করতে অপারগ হলো। আমিও এই ধাঁধার উন্মোচন ঘটাতে বিশেষ আগ্রহী নই। থাক না অতীত, শুধু অতীত হয়েই থাক। গুলশানের অভিজাত রেস্তোরাঁগুলোতে একটা আলাদা ধরনের শান্তি বিরাজ করে। অন্যান্য এলাকার রেস্তোরাঁর মতন উচ্চ শব্দে হাসাহাসি কোলাহল চলে না। এখানে আগত মানুষগুলো অভিজাত গোছের। তারা কথায় নয় কাজে বিশ্বাসী অধিক। বিনোদনের থেকে ব্যবসায় সময় ব্যয় করা শ্রেয় তাদের জন্য। তবে এই শান্ত পরিবেশ কেন যেন খুব একটা পছন্দ নয় আরওয়ার। সবকিছুই কেমন যান্ত্রিক লাগে। মানুষগুলো রোবটের মতন, আগাগোড়া আভিজাত্যে মোড়ানো। প্রাকৃতিক ছোঁয়া নেই, আছে অর্থের গৌরব এবং বংশ পরম্পরার অর্জিত সম্মান। এর চাইতে মিরপুরের রাস্তার ধারে টং দোকানগুলো চিত্র বেশ উপভোগ্য লাগে। কি সুন্দর করে হাসে সবাই, রাজনৈতিক আলোচনা করে, তাই সতর্ক বার্তা টাঙানো থাকে টংগুলোতে। এখানে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। আড়োয়া আশপাশ থেকে দৃষ্টি ফিরিয়ে সামনে বসে থাকা পুরুষ মানুষটাকে দেখলো। এই অভিজাত শ্রেণীর সদস্যদের থেকে ভিন্ন কিছুই মনে হচ্ছে না তাকে। ধূসর রঙের ক্রপ স্যুট এবং ফর্মাল পরনে, কোটের জ্যাকেটটা খুলে চেয়ারে ঝুলিয়ে রেখেছে। চোখে হালকা ফ্রেমে চারকোনা আকৃতির চশমা। ত্বক উজ্জ্বল না হলেও হালকা বাদামি বর্ণটা বেশ চোখে পড়ার মতো। ভিড়ের মাঝে দেখলে সবার আগে চোখে পড়ার মতন স্বাস্থ্যকর গড়ন। তবে আরওয়া রূপে বিশেষ আকর্ষিত নয়। এমন সুদর্শন চেহারা সে অহরহ দেখে অভ্যস্ত। পুরুষটার উপর থেকে দৃষ্টি সরিয়ে আরওয়া নিজের হাতের ফাইলের দিকে মনোযোগ দিল। নাম জায়দান আরিফিন, বয়স 32, পেশা প্রফেসর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ম্যারিটাল স্ট্যাটাস ডিভোর্স, নো কিডস। বায়োডাটার এই পর্যায়ে এসে থমকে গেল আরওয়ার দৃষ্টি। প্রসারিত দৃষ্টি মেলে দেখল সামনে বসে থাকা আগাগোড়া স্যুট টায়ে মোড়া পুরুষটিকে। পোশাক আর পানীয়ের মতোই রসকসীন, ব্ল্যাক কফি, নো সুগার। ডিভোর্সড? আরওয়া খানিক আগ্রহবোধ করে এই প্রথম প্রশ্ন ছুড়ল। জায়দান নামক পুরুষটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে হাত থেকে কফির মগ নামিয়ে টেবিলে রাখল। চোখের চশমার লেন্সের আড়াল থেকে একজোড়া ঘোলাটে বাদামি দৃষ্টি চাইল রমণীর পানে। ওই দৃষ্টি জুড়ে নির্লিপ্ততা। যদি আপনার এতে সমস্যা থেকে থাকে তবে অ্যারেঞ্জমেন্ট আপনি এক্ষুনি ক্যান্সেল করতে পারেন। না না, আপনি ভুল বলছেন। আরওয়া ভদ্রতাসূচক এক গাল হেসে আবারও বলল, আমি শুধু জানতে চাচ্ছিলাম আপনার প্রাক্তন স্ত্রীর সঙ্গে ডিভোর্সের কারণটা কি। জায়দান টান টান শির দ্বারায় খানিকটা ঝুঁকে এলো টেবিলে। ওই ধারালো ও বাদামির মাঝে হিমশীতলতা তীরের ফলা যেন যা বিদ্ধ হলো রমণীর মন মাঝে। কোনো কারণ নেই, আমি গিবত অপছন্দ করি। মানে? সকল প্রশ্নের উত্তর হয় না। আরওয়া ফেল করে চেয়ে রইল। আজকে আগেও সে পারিবারিকভাবে ঠিক হওয়া এই সম্পর্কটাকে ভাঙার 101টা উপায় বের করে রেখেছিল, অথচ আজ মানুষটার সামনে বসে তার মনে হলো অ্যারেঞ্জ ম্যারেজ বোধহয় সব সময় খারাপ হয় না। ছেলেটাকে কেমন লাগলো? বাসার দরজা দিয়ে প্রবেশ মাত্রই নিজের মায়ের মুখে প্রশ্নটা শুনে আরওয়া বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। একপাশে মোড়ায় বসে পরনের হিলজোড়া খুলে নিয়ে শু ক্যাবিনেটে রাখতে রাখতে সংক্ষিপ্ত জবাব দিল, ভালো। আরওয়া মা রুশ্মি মেয়ের জবাব শুনে ভ্রু কুঁচকে তাকালেন। শুধুই ভালো, অন্য কিছু নয়?
আরও বিরক্ত ভরে ক্যাবিনেটের দরজা আটকে উঠে থপথপ পা ফেলে বাড়ির ভেতরে এলো। লিভিং রুমের কাউচে হ্যান্ডব্যাগ ছুঁড়ে ফেলে খানিক ক্লান্ত গলায় জানালো, আমরা মাত্র একবার দেখা করেছি মা, ভালো মতো চেনা চেনা বাকি। বিয়ে শাদী তো আর ছেলে খেলা নয় যে মুখ দেখে পছন্দ করে সেরে ফেললাম। রুশ্মি সন্তানের কথা শুনতে শুনতে ডাউনিং টেবিলের পাশে চেয়ারে বসলেন। আরোয়া নিজের গলা থেকে ওড়না সরিয়ে রেখে টেবিলের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে পান করলো। তারপর সেটা ঠক করে আবার টেবিলে রেখে দিয়ে বলল, তাছাড়া উনি ডিভোর্স কেমন যেন হয়ে গেল না। যখন জিজ্ঞেস করলাম প্রাক্তন স্ত্রীর সাথে কি সমস্যা হয়েছিল, কিছুই বলল না। এমন অসৎ হলে তো তার সঙ্গে সংসার করা যায় না। বলেনি কারণ নিতান্তই ভদ্র ছেলেটা, আর আগের বউটা এক্কেবারে ডাইনি ছিল। রুশ্মির কথায় আরোয়া চমকালো। মায়ের চেহারায় তীব্র বিতৃষ্ণা ছাড়ার কিছুই দেখতে পেল না। জায়দানের সঙ্গে বিয়ের কথাবার্তা ওঠার কারণটা হলো ছেলের মায়ের এবং রুশ্মির বন্ধুত্ব। দুজনেই নাকি বাল্যকালের বান্ধবী ছিলেন, একই সাথে স্কুল কলেজ পার করেছিলেন তারা। পরবর্তীতে রুশ্মি নেদারল্যান্ডস চলে যাওয়ায় আর অহরহ যোগাযোগ ছিল না। ছেলের দ্বিতীয়বার বিয়ের জন্য প্রথম পছন্দ হিসেবে আরোয়াকে মনে ধরেছে ভদ্রমহিলার। চেয়ার টেনে মায়ের মুখোমুখি বসল আরোয়া। না চাইতে অস্পষ্ট এক আগ্রহ ঘিরে ধরল তাকে। রুশ্মিকে তাই জিজ্ঞাসা করল সে, মানে পরকীয়া টাইপ কিছু? ধুর, সেসব হলে তো তাও মেরে ধরে টায়ার দিয়ে ঠিক করা যায়। ওই মেয়ে সাক্ষাৎ ইবলিশ ছিল, বুঝেছিস? রগে রগে শুধু আগুন ছড়তো। তুই তো দেখিসনি, আমি আর তোর বাবা গিয়েছিলাম না আফটার ওয়েডিং সেরিমনিতে, তখন এক দেখায় বুঝে গিয়েছিলাম এ সংসার টেকার নয়। ডিভোর্সের কারণটা কি তাহলে? প্রশ্নটা হৃদয়ে উত্থাপিত হলেও ঠিক উচ্চারণ করতে পারল না। অন্য কারো ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞাসা করতে তার বিবেকে বাধছে। তবে বিবেকের দোহাই দিয়ে লাভ কি? যদি এই ছেলের বাঁধনেই বাধা পড়তে হয় তবে তার সবটা জেনে নেওয়া উচিত নয় কি? মেয়ের দ্বিধাদ্বন্দ্ব স্পষ্ট পড়তে পারলেন রুশ্মি। ঝুঁকে এসে নিজের বয়সের ভারে হালকা চামড়া কুচকে আসা হাতটাকে আরোয়ার কোলে গুছিয়ে রাখা হাতের উপর রেখে নরম কণ্ঠে বললেন, যে মেয়ে নিজের শাশুড়ির গায়ে হাত তুলতেও কার্পণ্য বোধ করে না, তার সঙ্গে সংসার করা যায় না। আরও থমকে গেল। ড্যাব ড্যাব করে চেয়ে রইল রুশ্মির নয়ন মাঝে, যেন তার মা এক্ষুনি বলে উঠবেন। এতক্ষণ মজা করছিলেন তিনি, অথচ রুশ্মি তেমন কিছুই করলেন না। উল্টো তার দৃষ্টি ভারী হয়ে উঠল। তোর মম ড্যাড তোর জন্য খারাপ কোনো সম্বন্ধ দেখেনি, এইটুকু বিশ্বাস করিস তো? একটা সুযোগ দিয়ে দেখ, হয়তো তোরা একে অপরের মনকে সুস্থ করে তুলতে পারবি। রুশ্মি চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তবে আরোয়া ঠায় বসে রইল। সম্পূর্ণ নির্বাক হয়ে গিয়েছে সে। তবে জায়দানের ডিভোর্সের কারণ কি এটাই? তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি, কিন্তু তাই বলে একটা মেয়ে এভাবে গুরুজনের গায়ে হাত তুলবে? এই দেশের ভদ্র সমাজের হিসাবে খানিক অবিশ্বাস্যতা। এজন্য কি জায়দান তাকে নিজের প্রাক্তন সম্পর্কে কিছুই বলেনি? হাজারো প্রশ্ন মাছের মতন ছলাৎ করে উঠল আরোয়ার হৃদসাগরে। মেয়ে আর কিছু বলবে না ভেবে রুশ্মি চুপচাপ রান্নাঘরের দিকে পা বাড়ালেন। কাজের মেয়ে দুটোকে বলতে হবে আজকে যেন বেশি ঘি দিয়ে পোলাও রান্না করে। তবে তিনি লিভিং রুমের বাইরে যাওয়ার আগেই হঠাৎ পিছন থেকে ভেসে এলো আরোয়ার কণ্ঠস্বর। মা, এইসব তোমাকে জেসমিন আন্টি বলেছেন? রুশ্মি থামলেন, পেছন ঘুরে দাঁড়িয়ে নিঃশব্দে মাথা দুলালেন। আরোয়া তার দিকে দীর্ঘ কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ বলে বসল, কিন্তু তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য? চরম বিস্মিত হলেন রুশ্মি। রীতিমতো চোয়াল ফাঁক হয়ে গেল তার। হাহাকার মেশানো কণ্ঠে আর্তনাদ করে উঠলেন, জেসমিনকে অবিশ্বাস করছিস? হুম, কাউকে অবিশ্বাস করছি না মা। তবে একটা কথা কি জানো তো, এক হাতে কখনোই তালি বাজে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আরোয়া। একদম স্তব্ধ হয়ে মেয়ের পানে চেয়ে রইলেন রুশ্মি। চোখ পিটপিট করলেন অস্বস্তিতে। শুধুমাত্র এক পক্ষের কাহিনী শুনে কখনো আরেক পক্ষকে বিচার করা উচিত নয়। উস্কানি না পেলে গুরুজনের উপর হাত তোলার মতো জঘন্য অপরাধ কোনো মেয়ের দ্বারা সম্ভব বলে আমার মনে হয় না। মুদ্রার অপর পিঠের ভিন্ন একটা কাহিনী থাকা মোটেও অসম্ভব কিছু নয়। এইটুকুই। নিজেকে আর ব্যাখ্যা করল না আরোয়া। পায়ে পায়ে হেঁটে লিভিং রুম ছেড়ে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল নিজের ওড়না এবং হ্যান্ডব্যাগ। জিনিসগুলোর দিকে তাকিয়ে বাকরুদ্ধ রুশ্মি মনে মনে ভাবলেন, আধুনিকতার নামে ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে আরম্ভ করেছে বর্তমান প্রজন্ম। তাদের কাছে আজ বেঠিকটাই সঠিক। আজকে ডেলিভারি বেশি নেই, অথচ এইটুকুতেই কেন এত ক্লান্তি লাগছে বুঝতে পারছি না আমি। গত কয়েকদিন যাবৎ রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না। অদ্ভুত দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় আমায়। সেই স্বপ্নে আমি ড্যাডকে দেখি, তার মুখ জুড়ে থাকে তীব্র ব্যথার কুঞ্চন। কেমন যেন ছটফট করে আমার সামনে। হাজার চাইলেও একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে পারি না তাকে আমি।
এই দুরূহ মানসিক অবস্থাই হয়তো বর্তমানে আমার শারীরিক দুর্বলতার কারণ। নভেম্বরের প্রকৃতি হালকা শীতল হতে আরম্ভ করেছে। তবে এখন ভর দুপুর হওয়ার হওয়ার মাথার উপরে সূর্যমামা গনগনে আগুন ঢালছে। স্কুটির উপর হেলমেট পরে থাকা সত্ত্বেও হেলমেটের আবরণ ভেদ করে মাথার তালুকে ছুঁয়ে যাচ্ছে উত্তাপ। একেবারে চান্দি গরম হওয়া যাকে বলে। তার উপর পেটে ভীষণ ক্ষুধার জ্বালা। আজকে সকালে কিছু মুখে না দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম। মীরাও একদম ভোরে ভার্সিটি চলে গিয়েছে। সে থাকলে একটু ধমকে হলেও আমায় খাওয়ায়। সড়কের ধারে স্কুটি পার্ক করলাম। পাশেই একটা ভাসমান টং দোকান। দুজন লুঙ্গি পরিহিত মধ্যবয়স্ক পুরুষ এবং এক যুবক বেঞ্চে বসে চা পান করছে। মধ্যবয়স্করা রাজনৈতিক কোনো আলাপ করছে। আসন্ন নির্বাচন নিয়ে তাদের বিস্তর চিন্তা। স্কুটি ছেড়ে নিজের গায়ের জ্যাকেট খুলে হ্যান্ডেলে জড়িয়ে এগিয়ে গেলাম আমি। কোনো অস্বস্তি ছাড়াই দোকানদারকে উদ্দেশ্য করে বলে উঠলাম, মামা এক পিস বনরুটি আর দুটো কলা দেবেন। অর্ডার জাহির করেই ধপাস করে বেঞ্চে যুবক ছেলেটার পাশে বসে পড়লাম। সকালে আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। এমন দৃষ্টি আমার জন্য মোটেও নতুন নয়। এদেশের রাস্তার ধারের টং দোকানে মেয়েদের আনাগোনা শূন্যের কোঠায়। মাঝে মধ্যে ভার্সিটির ছেলেপেলেরা অনেক শখ করে যায় অবশ্য। তবে আমার মতো কেউ নির্দ্বিধায় একলা এসে বিনা চিন্তায় বেঞ্চ দখল করতে পারে এমনটা হয়তো তারা আগে কখনো দেখেনি কিংবা ভাবেওনি। আমি অবশ্য তাতে খুব একটা মনোযোগ দিলাম না। দোকানদার বনরুটি এবং কলা এগিয়ে দিতেই প্যাকেট দাঁত দিয়ে ছিঁড়ে খাবারে মনোনিবেশ করলাম। বনরুটি চিবুতে চিবুতে পাশের যুবকের প্রশ্ন শুনে আমি মাথা দোলালাম। ভ্রু তুলে নিজের স্কুটির দিকে নির্দেশ করলাম, যেখানে এখনো এক বক্স পিৎজা রাখা আছে। যুবক নিজের হাতের লাল চায়ের কাপে চুমুক দিয়ে দ্বিতীয় দফায় বলল, কিছু মনে করবেন না। আসলে এইরকম প্রফেশনে মেয়েদের খুব কম দেখা যায় তো, তাই জিজ্ঞেস করেছি। চোখে এক কামড়ে একটা অর্ধেক কলাই নাই করে দিয়ে কিছুক্ষণ আপন মনে চিবুলাম। তারপর খাবারটুকু গিলে নিয়ে বললাম, আমার একটা অনলাইন বিজনেস আছে। হোমমেড পিৎজা সেল করি। সেটা ডেলিভারি আমিই দেই। ও, ইন্টারেস্টিং। ভার্সিটিতে পড়েন? আমার পড়ালেখা শেষ। যুবককে খানিক বিস্মিত হতে মনে হলো আমার। সরু দৃষ্টিতে আমায় আপাদমস্তক দেখলো। পাতলা ফিনফিনে শরীরে জড়ানো ওভারসাইজ টি শার্ট আর ট্রাউজার দেখে বোধহয় সে আমার বয়স আন্দাজ করতে পারেনি। শুধু মাথায় শক্ত তেলতেলে খোঁপা বাঁধা চুল না থাকলে অনায়াসে আমায় ছেলে বলে চালিয়ে দেয়া যেত হয়তো। আমার অবশ্য তাতে বিশেষ বাতিক নেই। বনরুটি খতম করে ফেলেছি। হাত ঝেড়ে উঠে দাঁড়ালাম। ট্রাউজারের পকেট থেকে 100 টাকার নোট বের করে দোকানদারকে দিয়ে যখন 80 টাকা ফেরত নিলাম, তখনই বিকট এক শব্দে রীতিমতো আকাশ বাতাস কেঁপে উঠলো। শটান করে উল্টো ঘুরলাম। টং দোকানের অন্য মানুষগুলো লাফিয়ে দাঁড়ালো আমার পেছনে। মনে হলো যেন চোখের সামনে নিজের পৃথিবীটাকে থমকে যেতে দেখলাম। আমার স্কুটিটা রাস্তার উপর উল্টে পড়ে আছে। সামনের অংশটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। পেছনের চাকা উপরে উঠে আছে, বনবন করে ঘুরছে যেন আহত আর্তনাদ প্রকাশে। পিৎজার বক্স চাপা পড়ে থেতলে গিয়েছে সড়কের পেঁচে। নিঃশ্বাস প্রশ্বাস বলে একটা প্রক্রিয়া আছে, তাই ভুলে গেলাম আমি ক্ষণিকের জন্য। আমার চোখে ভাসলো শুধু দুমড়ে মুচড়ে যাওয়া একটা স্বপ্ন। ঠিক সামনেই থমকে দাঁড়িয়ে আছে কটকটে লাল বর্ণের দানবটি। ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এসভিজে। গাড়ির মডেল চিনতে আমার একটুও অসুবিধা হলো না, কারণ একটা সময় এই দানবকে আমিও চালাতাম। সড়ক ধরে ছুটে যেতাম পাগলা ঘোড়ার মতো, যেন বাংলাদেশের যানজট বাঁধা ভাঙাচোরা সড়ক নয়, এফএস এর রেসিং ট্র্যাক বেয়ে ছুটেছি আমি। ল্যাম্বরগিনির বনেটে চির ধরেছে, বর্ণহীন ধোঁয়া বের হচ্ছে ফাঁক গলে। কি হয়েছে বুঝতে আমার একটুও অসুবিধা হলো না। আশেপাশে মানুষের ভিড় জমে গিয়েছে ততক্ষণে। উৎসাহী জনগণ আশপাশের ফুটপাত মার্কেট থেকে উঁকি দিয়ে দেখছে কাহিনী। ল্যাম্বরগিনির দরজা অত্যন্ত বেখেয়ালি ভাবে খুলে গেল। ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো এক 6 ফুট 2 ইঞ্চির দানব। আসলে এই উচ্চতা এমন নাকি পরনে হেভি বুট থাকায় বেড়ে গিয়েছে তা ভাবার কোনো অবকাশ নেই। তুলতুলে চেহারাটা এতটাই ভদ্র গোছের যে এঞ্জেলরাও বুঝি এর চেহারা দেখে দ্বিধায় পড়ে যাবে। সেখানে এথায় তো মানুষ সবাই। আমি নিশ্চিত এমন গড়নের পুরুষ যে সামান্য সময় রোদে নিচে থাকলেই টুকটুকে লাল হয়ে যায়। কিন্তু তার চেহারায় নিষ্পাপ ভাব, সঙ্গে মনের মধ্যে জেগে ওঠা একটা বাক্য, একে আগে যেন কোথায় দেখেছি। কিছুই আমাকে আটকাতে পারলো না।
আমার মাঝে তখন অগ্ন্যুৎপাত ঘটেছে। বহুদিন বাদে আমি নিজের মধ্যে সেই চিরায়ত ভয়ানক রাগের অস্তিত্ব টের পেলাম। এই রাগ জলোচ্ছ্বাসের মতো, সামনের সবকিছুকে অত্যন্ত অবহেলায় ভাসিয়ে নিয়ে যায় অবলীলায়। লোকটা কালো লেদার প্যান্টের ভেতর হাত ভরে এগিয়ে এসে বাজখাই কণ্ঠে খেকিয়ে উঠল, Fucking Scotty you this. Who you that's it. নিয়ন্ত্রণের যেটুকু সুতো অবশিষ্ট ছিল তাও একটানে ছিঁড়ে গেল। লম্বা পদক্ষেপে এগোলাম আমি। ফুটপাত থেকে সড়কে নামার আগেই পা থেকে নেভি ব্লু বর্ণের স্নিকার্স খুলে হাতে নিলাম। ভিড় ঠেলে ঠেলে ভেতরে ঢুকলাম। লোকটা সবে মাত্র তখন আমার ধ্বংসস্তূপে পরিণত হয় স্কুটিতে লাথি হাঁকিয়ে ফিরে দাঁড়িয়েছে। চোখের মাঝে আগুন জ্বললো আমার। বিদ্যুৎ গতিতে বাড়ালাম নিজের হাত। 6 ফুটি দানবের কলার খুঁজে পেতে একটু বেগ পেতে হলো না আমায়। কলার টেনে তাকে ঝুঁকিয়ে হাতের স্নিকার্স জুতোটা শটান বসিয়ে দিলাম তার তুলতুলে গাল বরাবর। সপাসপ দুটো জোর জুতোর বাড়ির সঙ্গে চেঁচিয়ে উঠলাম, দ্যাট ফাকিং শিট ইউ। প্রথমবার এই অঞ্চলের উৎসাহী ভিড়কে অব্দি স্তব্ধ করে দিল আমার আচরণ। চোখের কোণে স্পষ্ট দেখলাম কয়েকজনের হাতে উঠে এসেছে মোবাইল ফোন, কিন্তু তখন আমার বিচার বিবেচনা বোধ বলতে কিছুই অবশিষ্ট ছিল না। আমার আঘাতে এতটাই জোর ছিল যে লোকটার মাথা ঝুলে পড়লো একপাশে। সে তখন ফিরে তাকালো। তখন তার বাদামি বর্ণের চোখের মাঝে অদ্ভুত দূরে এক ঝিলিক দেখতে পেলাম। ওই নয়নের বাদামি খেলা দেখে ক্ষীণ মুহূর্তের জন্য থমকে গেলাম আমি। আবারও মনে হলো এই আলোড়ন আমি আগেও দেখেছি। লোকটার ঠোঁটের কোণে গুটি কতক রক্তবিন্দু জমেছে। সেটি অবলীলায় নিজের জিভের ডগায় চেটে নিয়ে আমার দিকে তির্যক হাসলো সে। Pretty. তার তীক্ষ্ণ চোখ আমার সমস্ত শরীরে ঘুরপাক খেলো বিনা দ্বিধায়। এত লোকের সামনেও নিজের দৃষ্টির মাঝে জ্বলজ্বল করা লোভী হায়নাকে লুকানোর কোনো আগ্রহ দেখা গেল না তার মাঝে। উন্মত্ত হয়ে উঠলো আমার অন্তরাত্মা। তার কলার ধরে জোরে জোরে ঝাঁকিয়ে বললাম, কথা কথা ইংলিশ পড়াতে বোঝাস? হ্যাঁ, কি বোঝাতে চাস তুই? তোর বাপের অনেক টাকা? কুত্তার কে সোজা ভাষায় কি বলে জানিস? কুত্তার বাচ্চা বলে, বুঝছিস? এই প্রথম তার বাদামি নয়ন জুড়ে লোভের বদলে ক্রোধ দেখতে পেলাম আমি। ক্ষিপ্ত হয়ে আমার গলা নিজের প্রশস্ত 2 হাতে সজোরে চেপে ধরলো সে। বায়ু আদান প্রদানের সমস্ত পথ রুদ্ধ করে দিল। চাপ প্রয়োগ করলো একেবারে শ্বাসনালী বরাবর। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে জোর দিয়ে উচ্চারণ করলো, 12 ব্যাটারি কোথাকার। তোর অসহায়ত্ব দেখে অলমোস্ট দয়া করে ফেলছিলাম, কিন্তু ভুলেই গিয়েছিলাম। ওয়ান্স আ বিচ অলওয়েজ আ বিচ। তোর দয়ার কাঁথায় আগুন। রাস্তাকে পারিবারিক সম্পত্তি ভাবিস? রেসিং ট্র্যাক বানিয়ে রেখেছিস ইম্পোর্টেড কারের জন্য, হ্যাঁ? অক্সিজেনের অভাবে আমার মুখ লাল হয়ে উঠতে লাগলো। কাশতে শুরু করলাম। তাতে মজা পেয়ে এক হাতে গলা চেপে অন্য হাতে গাল ছুঁয়ে দিল লোকটা। গিনগিন করে উঠলো আমার সমস্ত শরীর। হ্যাঁ, এই রাস্তা আমার বাপদাদার সম্পত্তি। তুই ফকিন্নি বেজায়গায় পার্ক করেছিস কেন? মনে হয় তুই জানতি আগে থেকেই যে আমি আসব। তোর প্ল্যান নয় তো? বড়লোক মাছ জালে ফাঁসানো ভেবেছিস মেয়ে বলে গায়ে হাত দিতে পারি না? আমার মন মস্তিষ্ক কোনোটাই আর ক্রোধের চাপ সইতে পারলো না। মাথা দিয়ে সজোরে ঠুকে দিলাম আমি তার কপাল। কুকিয়ে উঠে লোকটা আমার গলায় ঢিল দিয়ে পেছনে সরে যেতে ঝাঁপিয়ে পড়লাম আমি শিকারী পশুর মতো। গাড়ির বনেটে ওটাকে আছড়ে ফেলে লাথি হাঁকিয়ে দিলাম সপাসপ। কোথায় গিয়ে লাগলো খেয়ালই করলাম না। দরকারই নেই। পাশে পড়ে থাকা স্নিকার্সটা আবারও তুলে নিয়ে পিঠ বরাবর বাড়ি দিতে দিতে পাগলের মতো চিৎকার ছুড়লাম আমি, তুই ফকিনি, তোর 14 গোষ্ঠী ফকিনি, ফকিনির বাচ্চা তুই। গিয়ে কাঁদিস তোর আব্বার কাছে, বলিস এই বিচের জুতার বাড়ি খেয়ে বাসায় ফিরেছিস তুই, শালা কাপুরুষ একটা। আপা, আপা থামেন। আশেপাশের লোকজনের যেন হঠাৎ করেই শুভ বুদ্ধির উদয় হলো। তাই আমায় এসে ধরলো কয়েকজন। 2জন পুরুষ এবং একজন বয়স্ক মহিলা আমাকে টেনে সরিয়ে নিল তার কাছ থেকে। বেচারা তখনও গাড়ির বনেটে উৎপটাং হয়ে পড়ে আছে। আমি স্নিকার্স উঁচিয়ে উঁচিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে হুমকি দিলাম, আরেকবার পাবলিকের রাস্তাকে বাপের রেসিং ট্রাক মনে করার আগে 154 বার ভাববি চাউড়া কোথাকার। লোকটা বনের থেকে মাথা তুলে সামান্য পেছন ঘুরে তাকালো। বাদামি নয়ন জুড়ে ঘূর্ণিঝড় উঠেছে। মুখে কিছুই উচ্চারণ করলো না সে। কিন্তু এমন দৃষ্টির অর্থ বুঝতে আমার একটুও বাকি রইল না। তার তো শেষ আমি দেখে নিব। পুলিশের টহল গাড়ির উপস্থিতির কারণে ঝামেলা এরপর তেমন এগোলো না বললেই চলে। তবে হ্যাঁ,
আমার ক্ষতিপূরণ বলতে আমি কিছুই পেলাম না। পুলিশ সদস্য আমাকে বলল চুপচাপ স্থান ত্যাগ করতে। তাদের যে টাকায় কেনা হয়েছে বুঝতে বাকি রইলো না আমার। ওই মুহূর্তে কারোর সঙ্গে বিন্দুমাত্র তর্ক করার শক্তি কিংবা মনোভাব কোনোটাই আর আমার মাঝে অবশিষ্ট ছিল না। আমি টং দোকানের সেই যুবকের সাহায্যে আমার দুমড়ে যাওয়া স্কুটিটা টেনেই কাছের এক গ্যারেজের দিকে যাত্রা করলাম। সাবিন চলে যেতেই পুলিশের ঘিরে থাকা লোকটি রুমালে নিজের রক্তবিন্দু লেপ্টে থাকা মুখ মুছতে মুছতে আশেপাশে তাকালো। ভিড়ের মাঝে দাঁড়ানো পুরাতন মডেলের আইফোন হাতে এক তাগড়া ছেলেকে চোখে পড়ল তার। খানিক মাস্তান টাইপের দেখতে, সিগারেট ফুঁকছে ঠোঁটে। লোকটা এগিয়ে গেল তার দিকে, অমায়িক এক হাসি মেখে। ছেলেটা তাকে দেখে সোজা হয়ে দাঁড়ালো, চোখে ফুটল খানিকটা ভয় এবং কৌতূহল বোধ। আইফোনে অনেক সুন্দর স্টেবল ভিডিও হয় জানিস? ছেলেটা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। লোকটা হাসলো বেশ খানিক, তারপর পকেট থেকে নিজের কমলা আইফোন 17 প্রো ম্যাক্স বের করে বলল, যেটা রেকর্ড করেছিস সেটা সুন্দর করে আমার ফোনে ট্রান্সফার কর তো বাচ্চা। বেনসনের 10টা প্যাকেট আজ তোর হবে। এভরিথিং ক্লিয়ার? এনি ডাউটস স্টুডেন্টস? গ্যালারি এ ক্লাসে অবস্থান করা শিক্ষার্থীরা সকলে প্রায় একযোগে নিঃশব্দে মাথা নাড়ল। জায়দান হাতের মার্কার পেন টেবিলে রেখে পিছনের প্রজেক্টর বোর্ডের স্লাইড সরিয়ে ভিন্ন স্লাইড দেখিয়ে মাউথপিসে বলল, তাহলে এটা তোমাদের নেক্সট প্রজেক্ট। আমি অলরেডি টিম সিলেক্ট করে দিয়েছি। আই এক্সপেক্ট দ্য বেস্ট ফ্রম ইউ অল। আর নিরুপমা, তোমার নেক্সট লেকচার শেষে আমার অফিসে যোগাযোগ করবে। প্রজেক্ট ম্যাটেরিয়ালগুলো নিয়ে নিও। জি প্রফেসর। সিআর নিরুপমা একদম সামনের গ্যালারি থেকে মাথা দুলিয়ে তৎক্ষণাৎ সম্মতি জানালো। জায়দান নিজের মার্কার পেন এবং ল্যাপটপ তুলে প্রজেক্টর বোর্ড বন্ধ করে বাইরের দিকে পা বাড়াতে সকল শিক্ষার্থী একসাথে বলে উঠল, আসসালামু আলাইকুম প্রফেসর। ওয়ালাইকুম আসসালাম। বাইরে পা রাখতেই ভেতরের গুঞ্জন স্পষ্টত কানে এলো তার। কয়েকজন মেয়ের উচ্ছল কণ্ঠস্বর। নীরু, কি লাকি রে তুই, প্রফেসরকে কতবার করে দেখতে পারিস সিআর হওয়ার বদলতে। এসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর, উনি আমাদের শিক্ষক, গুরুজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো বলবি এইসব। ভাবছি পরের বারে সিআর হওয়ার লিস্টে আমিও নাম লেখাবো। এমন মন্তব্য প্রায়শই শুনতে হয় জায়দানকে, তবে তাতে তার বিশেষ কিছু যায় আসে না। দুনিয়াবী কার্যকলাপের প্রতি তার আগ্রহবোধ শূন্যের কোঠায়। মুখের উপর কেউ তার ব্যক্তিত্বের প্রশংসা করলেও তার মাঝে লজ্জাবোধ কিংবা খুশি কোনো অনুভূতিরই প্রভাব পড়বে না। তার চেহারার গাঁথনি সবসময় একই রকম থাকে। হাজারো খুশির সংবাদ কিংবা হাজারো দুঃখের সংবাদ শুনলেও তার মাঝে পরিবর্তন আসে খুবই ক্ষীণ। আলাপ আলোচনা, সমালোচনা, গুঞ্জন গুজব সবকিছুই তার মাঝে অনুভূতি সৃষ্টি করতে অক্ষম। এমন কিছু মানুষ আছে পৃথিবীতে যাদের জন্ম থেকেই বড্ড কম্প্যাশনের অভাব। জায়দান ঠিক তেমনই একজন মানুষ। করিডোর ধরে ধীরে ধীরে নিজের অফিসের দিকে এগোলো জায়দান। আশেপাশে অনেক শিক্ষার্থীর কোলাহল। এলিভেটরের সামনে অপেক্ষমান বেশ কয়েকজন। দেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এটি, ব্র্যাক ইউনিভার্সিটি। কানাডা থেকে সাইবার সিকিউরিটি বিষয়ের উপর পিএইচডি সমাপ্ত করার পর দেশে সেটেলড হওয়ার ইচ্ছা না থাকলেও পারিবারিক চাহিদার কারণে আসতে হয়েছে তাকে। পরিবারের বড় ছেলে দূরে থাকলে সেটা নাকি অভিজাত সমাজে সম্মানহানির কারণ। তাকে এগিয়ে যেতে দেখে প্রায় সকল শিক্ষার্থী পদে পদে সালাম দিচ্ছে। জায়দান শুধু হালকা মাথা দুলে এগিয়ে যাচ্ছে। রমণীদের আলাদা নজর তার চোখে পড়ছে ঠিকই, কিন্তু বিশেষ কোনো আগ্রহবোধ আসছে না। হাঁটার মাঝখানে ল্যাপটপ খুলে সে আগে থেকে প্রস্তুত করে রাখা ফাইল ডাটা ট্রান্সফার শুরু করলো। সময় ক্ষেপণে সবসময় বাদ সাধে তার মস্তিষ্ক। আগামীকাল সন্ধ্যা 7:30, অ্যাস্থেটিক্স রেস্তোরাঁ বনানী। কাজের মাঝখানে হঠাৎ করে ইমেল উইন্ডোজে ভেসে ওঠে জায়দানের হাঁটার গতি খানিক কমে এলো। নির্বিকার ভঙ্গিতে সে পরীক্ষা করলো। ইমেল আইডির নাম আরওয়া এহসান 1056@gmail.com। প্রথমবার দেখার পর দ্বিতীয়বার সাক্ষাতের সম্পূর্ণ ভার জায়দান মেয়েটির উপর ছেড়ে দিয়েছিল। বলেছিল দ্বিতীয়বার সে কোথায় কখন দেখা করতে চায় তা জানাতে। আরওয়া অবশ্য তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চেয়েছিল, কিন্তু সে দেয়নি। এক বাক্যে বলেছে ইমেলে যোগাযোগ করতে। জায়দান জানে মেয়েটি হতবাক হয়েছে, হয়তো রাগও করেছে, কিন্তু তার কিছু করার নেই। সে মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক তৈরি করতে একদমই অপছন্দ করে। তার পরিবার এবং বন্ধুরা বাদে কলিগদের কাছে অবধি তার ব্যক্তিগত আইডি কিংবা অন্য কোনো যোগাযোগের মাধ্যম নেই। অবশ্য জায়দান এক হোয়াটসঅ্যাপ বাদে অন্য কিছু ব্যবহার করার প্রতি সম্পূর্ণ অনাগ্রহী। ইনস্টাগ্রামে তার ঢোকা হয় মাসে একবার। হাঁটতে হাঁটতে খানিক অসুবিধা হচ্ছে বিদায় জায়দান এক পাশের বেঞ্চে বসে থাকা দুইজন শিক্ষার্থীর পাশে বসে পড়ল। তারা খানিক সম্মান দেখিয়ে সরে বসলো। তাতে বিশেষ বাতিক নেই প্রফেসরের। হাঁটুর উপর ল্যাপটপ রেখে দ্রুত হাতে টাইপ করলো সে দুটো শব্দ, ওকে ডান। ফিরতি ইমেল পাঠিয়ে জায়দান হোয়াটসঅ্যাপে নিজের একেবারে ছোটবেলার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু মিসিরকে মেসেজ করলো।
ভালো একটা অনলাইন পেজ দেখিয়ে আমার তরফ থেকে একটা ফুলের বুকে অর্ডার দিয়ে রাখিস। আগামীকাল বিকেলের মধ্যে যেন বাসায় পৌঁছে দেয়। মিসির দেখেছে কি দেখেনি তার প্রতি আগ্রহ নেই জাইদানের। নিজের বন্ধুর নামটার রহস্য তার মনে পড়ল হঠাৎ করে। মিসিরের মা নাকি দেশের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের মিসির আলী চরিত্রের বিশাল ভক্ত ছিলেন। হুমায়ুন আহমেদকে তা জাইদান জানে, তবে লেখকের কোনো বই তার পড়া হয়নি। ক্লাস 5-এ থাকতে সে প্রথম যে বই নিজের টাকায় কিনেছিল সেটা ছিল কোয়ান্টাম ফিজিক্স। তার জীবনে এমন অদ্ভুত নামের দুজন মানুষ আছে, এক তার বন্ধু মিসির, স্বয়ং অন্যজন। মস্তিষ্ককে দারুণভাবে নিয়ন্ত্রণ করতে জানে জায়দান, তাই নামটা স্মৃতিতে আসার আগে চিন্তাশক্তিকে থামিয়ে দিল। সে ল্যাপটপ বন্ধ করে উঠতে নিল। ঠিক তখনই পরিচিত এক যান্ত্রিক কণ্ঠস্বর তার কানে ঠেকল। কুত্তার আওলাদকে কি বলে জানিস? কুত্তার বাচ্চা। মাথা ঘুরিয়ে তাকালো জায়দান। যে দুজন শিক্ষার্থী বেঞ্চে বসেছিল তারাই নিজেদের ফোনে কোনো ভিডিও দেখছে। চোখের চশমা খানিকটা ঠিকঠাক করে নাকের উপর টেনে জায়দান দেখার জন্য ঝুঁকে এলো নিঃশব্দে। শিক্ষার্থী দুজন ভীষণ অবাক হলেও কোনো কথা বলল না। উল্টো সে ভালো মতো দেখতে পায় মতন করে ফোনটা ধরল। স্ক্রিনে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ভিডিও দেখা যাচ্ছে কোনো এক দুর্ঘটনা অঞ্চলের। আর এর একদম কেন্দ্রবিন্দু দাঁড়িয়ে চিৎকার করতে করতে এক ছেলেকে জুতাপেটা করতে থাকা মেয়েটাকে চিনতে তার কোনো সমস্যাই হলো না। এই মুখ সে আজীবন ভুলতে পারবে না। সাবিন, তার প্রাক্তন স্ত্রী। অকথ্য ভাষায় রীতিমতো অশ্রাব্য শব্দগুলো। সঙ্গে সঙ্গে সাবিনকে দেখা যাচ্ছে নির্দয়ভাবে একজন ছেলেকে মারধর করতে। উপরে ক্যাপশন দেওয়া পিৎজা বেচতে গিয়ে খাবারের বিরুদ্ধে লো কোয়ালিটি অভিযোগ পাওয়ায় রাস্তায় লোকজন ডেকে ভদ্রলোক, গ্রাহককে হেনস্থা করা এক জঘন্য মহিলা। পেজের নাম মেনশন করে দেওয়া আছে ভিডিওর কমেন্ট বক্সে। সেখানে হাজার হাজার মানুষের অকথ্য ধরনের মন্তব্য। এটা কি কখনকার ঘটনা? জায়দান প্রশ্ন করতে শিক্ষার্থীদের একজন কাজ ঝাঁকিয়ে বলল, খুব বেশি কিছু জানি না, ফেসবুকে দেখলাম আজকে দুপুরের ঘটনা। এই মহিলা নাকি পিৎজা ডেলিভারি দিতে গিয়েছিল, কিন্তু কাস্টমার আশানুরূপ হয়নি বলে মন্তব্য করায় রেগেমেগে তাকে জুতোগুলো মারতে শুরু করে। কাস্টমার বাজে রিভিউ দেবে মন্তব্য করলে তাকে রাস্তায় টেনে এনে নাটক সাজায়। এরপর নাকি ওই বেচারার গাড়িও ভেঙে দিয়েছে। আমি বুঝি না মানুষের এত দিমাগ কিসের। 2 দিনের একটা পেজ খুলে নিজেকে বিরাট ব্যবসায়ী মনে করে বোধহয়। পেজটা রিপোর্ট মেরে পাবলিক নষ্ট করে দিলে ভালো হবে, তবেই এদের হুঁশ হবে। সামাজিক ইনফ্লুয়েন্সার কোথাকার, নাটক করে ভাইরাল হওয়ার ধান্দা। শিক্ষার্থীদের কথা শুনে জায়দান কোনো মন্তব্য করল না, শুধু ফোনটা ফিরিয়ে দিয়ে বলল, ভিডিও লিঙ্কটা আমার ইমেইলে পাঠাও। শিক্ষার্থী দুজন অবাক হয়ে একে অপরের দিকে চাওয়াচাই করলেও কোনো কথা বলল না। চুপচাপ প্রফেসরের আজ্ঞা পালন করলো। তাদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় অবশ্য জায়দান নেই। সে হাঁটতে হাঁটতে পুনরায় নিজের ল্যাপটপ খুলেছে। এবার ইমেল সে পাঠালো ক্লাসের সিআর নিরুপমার কাছে। আজ আমার অফিসে আসার দরকার নেই, আমি বাসায় চলে যাচ্ছি। প্রজেক্ট ম্যাটেরিয়াল আগামী লেকচারের সময় তোমাকে দিয়ে দেবো। ফিরতে কিছুর অপেক্ষা না করে ল্যাপটপ বন্ধ করে লম্বা পায়ে হেঁটে নিজের অফিসে পৌঁছালো জায়দান। সবকিছু গুছিয়ে টেবিলের পাশ থেকে নিজের হেলমেটটা তুলে নিয়ে মাথায় জড়াতে জড়াতে পার্কিং এরিয়ার দিকে এগুলো। অপেক্ষমান তার বাইক। বাহনটিতে চেপে বসে পকেট থেকে রাইডিং গ্লাভস দুটো বের করে হাতে জড়ালো। তারপর হ্যান্ডেল চেপে ইগনিশনে চাপ দিল। ব্রেকের গেট বেয়ে যখন তার বাইক বেরিয়ে যাচ্ছে তখন বিনা কারণে কিছু শিক্ষার্থীর দৃষ্টি তাকে অনুসরণ করলো। বাইক চালানো মানুষের কোনো অভাব না থাকলেও এখন প্রফেসর পেশায় থাকা মানুষের দৈনিক ব্যবহার্য বাহন হিসেবে জিনিসটা অনন্য ধাঁচের। জায়দান ক্রমশ হাতের চাপ বাড়ালো, সঙ্গে বৃদ্ধি পেল গতি। বায়ুর ঝাপটার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে লাগলো তার গলায় ঝুলতে থাকাটায়। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। সময় এখন রাত 8টা। ছোট ছেলেটা তার দুপুরের বাসায় ফিরেছে কাটা গাল এবং ছোট ক্ষত নিয়ে। বরফ এবং ওষুধ লাগিয়ে দেওয়ার সময় কি হয়েছে জিজ্ঞাসা করলে ছেলেটা শুধু মিটিমিটি হেসেছে। ওইদিকে বড় ছেলে যে কখনো সন্ধ্যার আগে ভার্সিটি থেকে ফেরে না, সে দুপুরের পরপরই ফিরে সেই যে নিজের স্টাডি রুমে ঢুকেছে, বের হওয়ার নাম গন্ধ নেই। আজকের দিনটা কেমন যেন অশুভ লাগছে। তাই জেসমিন শিকদারের ডাইনিং টেবিলে বসে প্রাইভেট শেফের দক্ষ হাতে বানিয়ে দেওয়া কফির স্বাদ আস্বাদন করছেন তিনি। ব্যাপারটা হলোটা কি, যুক্তিগুলো মিলিয়ে উঠতে পারছেন না জেসমিন। ভাইয়া, হঠাৎ করে সমস্ত ডুপ্লেক্স বাড়ি কাঁপিয়ে তোলা ছোট ছেলেটার হুঙ্কার শুনে জেসমিন এতটাই চমকে উঠলেন যে মগ থেকে কফি ছলকে পড়ল তার সিল্কের ম্যাক্সির উপর। তৎক্ষণাৎ চেয়ারে ঠেলে উঠে পোশাক ঝাড়তে লাগলেন তিনি। কাজের মেয়েটা দৌড়ে এসে টিস্যু দিয়ে তার পোশাকে বসে যাওয়ার আগে কফির দাগ মোছার চেষ্টায় লিপ্ত হলো।
থপথপ করে শব্দ হলো ভীষণ। তারপরে 2 তলা সিঁড়ির দোরগোড়ায় দেখা মিলল জেসমিনের ছোট ছেলে আয়দানের। গালে এখনো ব্যান্ডেজ, পরনে কোনো জামা নেই, শুধু একটা কালো ট্রাউজার নিচু হয়ে ঝুলছে কোমরে। সেখানে চিকচিক করছে সিলভারের তৈরি একটা ওয়েস্ট চেন। মাম্মি, ভাইয়া কোথায়? আমি 100% শিওর ভাইয়া বাসায়। কোথায় বলো এখনই। শান্ত হ আগে, কি হয়েছে আমাকে বল। জেসমিন কাজের মেয়েকে দূরে ঠেলে ছোট ছেলের দিকে এগোতে চাইলেন, কিন্তু ছেলে তাকে হাত তুলে থামিয়ে দিল। নিজেই সিঁড়ি বেয়ে ভীষণ ক্রুদ্ধ ভঙ্গি এবং ক্ষিপ্র গতিতে নেমে এলো। দুহাত মুষ্টিবদ্ধ করে আবারও গর্জন করে উঠল, ভাইয়া, কাম দ্য ফাক আউট হিয়ার। Or gonna kill me? শান্ত নির্বিকার কণ্ঠটি সকলকে ক্ষণিকের জন্য জমিয়ে দিল। ঘুরে দেখলো সবাই। বাড়ির লিভিং রুমের 2 পাশে সিঁড়ির মতন পেঁচানো 2টা সিঁড়ি। একটা বেয়ে একটু আগে আয়দান নেমে এসেছে। দ্বিতীয় সিঁড়ির একদম মাথায় দণ্ডায়মান দেখা গেল জায়দানকে, পুরো দুস্তুর বাইরের পোশাক পরনে, কালো ফর্মাল শার্ট এবং প্যান্ট, তার উপর একই বর্ণের ব্লেজার। চোখের মোটা কালো ফ্রেমের চশমার আড়ালে নির্বিকার ঘোলাটে বাদামি দৃষ্টি। প্যান্টের পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। বড় ভাইকে দেখার সাথে সাথে উন্মাদের মতো ছুটে গেল আয়দান। সিঁড়ির রেলিং আঁকড়ে ধরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, সোশ্যাল সাইট থেকে ভিডিওটা তুমি সরিয়েছ? জায়দানের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কপালে খানিক এলোমেলো ছড়িয়ে থাকা চুল ব্যতীত আর কোনো খুঁতের দেখা পাওয়া গেল না তার মাঝে। যেন জীবন্ত এক ভাস্কর্য। জবাব না পেয়ে আয়দান হঠাৎ করে হো হো করে হেসে উঠল। হতাশায় হাত মুখে চেপে ঘষতে ঘষতে চাপা ক্রোধ এবং জোরপূর্বক হাসি দিয়ে বলল, অবশ্যই তুমি করেছো। ইউ আর দ্য ড্যাম সাইবার সিকিউরিটি এক্সপার্ট অফ আওয়ার ফ্যামিলি। জেসমিন হতবাক হয়ে পাশে দাঁড়িয়ে থাকা কাজের মেয়ে রোজিনার দিকে তাকালেন। মেয়েটিও তার মতোই দ্বিধান্বিত। কারোই কিছু জানা নেই কি হচ্ছে তার সম্পর্কে। জায়দান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো। পকেট থেকে নিজের হাতঘড়ি বের করে হাতের কবজিতে জড়াতে জড়াতে বলল, ভিডিওটা ফলস ইনফরমেশন ছড়াচ্ছিল। সোশ্যাল মিডিয়া সিম্পলি সেটাকে টেক ডাউন করেছে। False information. Simply. Are you in your right mind? Out what? জায়দান কোনো জবাব দিল না। নিজের ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। উচ্চতার হিসেবে ছোট ভাইয়ের থেকে সে গুনে গুনে 1.5 ইঞ্চি লম্বা। আরে এখানে কি হচ্ছে? তোদের একজন অন্তত বলবি আমাকে। জেসমিনের কণ্ঠস্বর 2 ভাইয়ের দৃষ্টি বিনিময়ের মাঝে ছেদ ঘটালো। আয়দানের দিকে এগিয়ে তার বাহু চেপে ধরে তিনি শুধালেন, কি হয়েছে আমাকে বল। আরে মাম্মি, ওই স্ল্যাবটাকে আজকে একটা উচিত শিক্ষা দিয়েছিলাম, কিন্তু তোমার গরুধর বড় ছেলে ন্যায়ের অবতারের মনে হয়নি। নিজের কালনাগিনী এক্সের কষ্ট সহ্য হয়নি, দিল সব বরবাদ করে। জেসমিন ভ্রু কুচকে জায়দানের দিকে তাকালেন। সামান্য বিতৃষ্ণা ফুটল তার ধবধবে ফর্সা তুলতুলে চেহারায়। জায়দান, আয়দান এসব কি বলছে? তুমি ওই মেয়ের সঙ্গে জড়িয়েছো কোনোভাবে? তুমি জানো না ওই মেয়ে কত বড় একটা ফাজিল? জায়দানের মাঝে কোনো পরিবর্তন এলো না। নির্লিপ্ত দৃষ্টি ভাইয়ের উপর থেকে সরিয়ে মায়ের উপর ফেলল সে। রং ইজ রং। এক্ষেত্রে তোমার ছোট ছেলে অন্যায় ছিল। সে ওভার স্পিডিং করেছে। আব্বু ওকে যে ইম্পোর্টেড ল্যাম্বরগিনি গিফট করেছে সেটা 14টা বাজিয়েছে। যদি ওর বোকা মস্তিষ্কে এটা ধরতে না পারে যে ওর গাড়ি কিংবা ঝাপসা হলেও ওর যতটুকু শরীর ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছিল তা ওর পরিচয় শনাক্তের জন্য মোর দ্যান এনাফ। তার দায়ভার আমাদের পরিবারের নয়, তবু ওই সম্মানটুকু আব্বু আর তোমারই যেত আম্মু। ছেলের বিশ্লেষণ শুনে জেসমিন থেমে গেলেন। পাল্টা কোনো জবাব দেওয়ার মতন কিছু খুঁজে পেলেন না। ছোট ছেলের দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন তাই। জায়দানের ক্রোধ হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। সে এবার খিলখিল করে হাসছে। মাথায় 2 হাত চেপে সে হাসতে হাসতে বলল, ও ফাক, এটা তাহলে তুমি রেপুটেশনের জন্য করেছ? থ্যাঙ্কস ব্রো। আয়দান, তোর বিবেচনাবোধহীন স্বভাবটা কি কখনো বদলাবে না? জেসমিনের প্রশ্নে কানে হাত দিয়ে জিভ কামড়ালো আয়দান। সরি মাই বিউটিফুল মাদার। সরিটা তোমাকে আজ আরেকজনকে বলতে হবে। জায়দানের শীতল কণ্ঠস্বর মা ছেলে স্নেহ বিনিময়ের মাঝে হস্তক্ষেপ করলো। আয়দান জেসমিনের কাঁধে হাত জড়িয়ে বড় ভাইয়ের চোখের দিকে চেয়ে ঠোঁটে হাসি নিয়েই বলল, কার কাছে আবার? জায়দান জবাব না দিয়ে পাশ করলো। একপাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা রোজিনাকে আদেশ করলো, আয়দানের বেডরুম থেকে ওর একটা টি শার্ট আর হুডি নিয়ে এসো। বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে। নিজের বিছানায় পা ঝুলিয়ে বসে আছি আমি। রুমের জানালা হাত করে খোলা।
নভেম্বরের রাতের কনকনে বাতাস প্রবেশ করছে ভেতরে। হাফ হাতা টি শার্ট গায়ে থাকায় সেই হাড় হিম করা বায়ু আমার শরীরের রোম খাড়া করে দিচ্ছে। তবু বিশেষ নড়চড় নেই আমার। মনে হচ্ছে বুঝি শীতের প্রকোপটা শরীরে নয়, বরং পড়েছে আমার মনে। আমার হোমমেড পিৎজা বিক্রির অনলাইন পেজটা মানুষের মাত্রাতিরিক্ত রিপোর্টের কারণে সাসপেন্ড হয়ে গিয়েছে। আগে থেকে যে অর্ডার গুলো ছিল সেগুলো সব ক্যান্সেল করে দিয়েছে কাস্টমারেরা। গরম গরম তৈরি করা পিৎজা গুলো বক্স ছাড়াই অত্যন্ত অবহেলায় পড়ে আছে ডাইনিং টেবিলে। খোলা জানালা বেয়ে আসা দুটো মাছি ভনভন করছে সেখানে। অন্যদিন হলে হাইজিন মেনটেন করার জন্য উঠে পড়ে লাগতাম আমি, জানালা অব্দি বন্ধ করে রাখতাম, কিন্তু আজ কিছুই বোধ হচ্ছে না। আমার ঠিক বিপরীত পাশের বিছানায় চুপটি করে বসে আছে মীরা। কম্বল জড়িয়ে সে নিজে শীত নিবারণ করে রেখেছে, তবু আমায় জানালা আটকাতে বলছে না। নিজের ভাগ্যের প্রতি নিজেরই চরম হাসি পেল আমার। দীর্ঘ 10টা মাস যাবৎ তিলে তিলে গড়ে তোলা নিজের সবটুকু জীবিকার অবলম্বন একটা দিনেই গুড়িয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। সঙ্গে মানুষের বাঁকা দৃষ্টি। পেজ সাসপেন্ড হওয়ার আগে ইনবক্সে যেসব মেসেজ এসেছে তা আমার সমস্ত শরীরে সূচ ফুটিয়ে দিয়েছে যেন। নিজেকে সত্যি কেন যেন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নিকৃষ্ট অস্তিত্ব বলে মনে হচ্ছে আমার। আমি অপরাধী, বহু পাপ করেছে এই ঠুনকো জীবনে। তাই বোধ হয় রহমানুর রাহিম আমায় এমন শাস্তি দিচ্ছেন। এই শাস্তি হয়তো আমার প্রাপ্য। স্কুটিটাও আর ঠিক করা যাবে না, না? মীরা নৈশব্দে ভেঙে মিনমিন করে উচ্চারণ করায় আমি মৃদু হেসে মাথা নাড়লাম। ইঞ্জিনটাই গুড়িয়ে দিয়েছে। ওটা ঠিক করতে যা লাগবে তার তুলনায় নতুন একটা কিনে নিয়ে এসেও বিছানা ছেড়ে নেমে এসে আমার কাঁধে হাত রেখে খানিক ঝুঁকে ঝাঁকিয়ে বুঝি ভরসা দেওয়ার চেষ্টা করলো মীরা। সাবিন, বেশি চিন্তা করিস না, কয়েকটা দিন তো তুই বাসায় থাক। আমার ইনকামে আমাদের দুজনের চলে যাবে। আমি দেখছি তোর জন্য কোথাও কাজের ব্যবস্থা করা যায় কিনা। একদম মন খারাপ করিস না, আমি আছি না। মীরাকে এই মুহূর্তে কি বলা উচিত মাথায় আসলো না আমার। তার 2 হাত ধরে খানিকটা চেপে ঠোঁটে কৃত্রিম হাসি রেখে ধরে রেখে বললাম, আমার জন্য এত চিন্তা করিস না। তুই না বলেছিলি তোর কেকের জন্য জিনিস কিনতে যেতে হবে? প্লিজ যা। যদি তোর ইনকামেই চলতে হয় তাহলে তো তোকে মন দিয়ে কাজ করতে হবে, বল। নিয়ে আয়। আজ আমিও তোকে বেকিং এ হেল্প করবো। বান্ধবীর চোখে পানি ছলকে উঠলো। ঝুঁকে আমার কপালে কপাল চেপে এসে বলল, তুই এত শক্ত একটা মেয়ে, আমার সাবিনটা কত সাহসী। আমি বদদোয়া দিচ্ছি ওই শয়তানদের কোনোদিন ভালো হবে না। তুই দেখে নিস, তোর মতন একটা চমৎকার মেয়ের সঙ্গে এত খারাপ হতেই পারে না। চমৎকার? আমি মলিন হাসলাম শুধু। মীরা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে বেরোলো। ইতস্তত করলেও আমি ঠেলে জোর করে পাঠালাম। তারপর আগের মতোই চুপচাপ ভেতরে ঢুকে জানালার কাছে গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকলাম। সমস্ত শরীর হিম প্রবাহে ধীরে ধীরে বরফ খণ্ডে পরিণত হতে লাগলো আমার। ড্যাড, তুমি ঠিকই বলতে। একদিন আমি বুঝবো জীবন কতটা কঠিন। আজ আমি সত্যিই বুঝেছি ড্যাড, সত্যিই বুঝতে পেরেছি। আনমনে বিড়বিড় করে উচ্চারণ করলাম আমি। চোখে জমতে চাওয়া অশ্রুগুলো জমতে পারলো না। আড়ালে থাকলো এক শক্ত নারীত্বের দেয়ালের ওপারে। ঠিক কতক্ষণ কেটেছে তার হিসেব রইলো না। দরজার মৃদু কড়া নাড়ার শব্দে মনোযোগ আকর্ষিত হলো আমার। মীরা এসে পড়েছে এত জলদি? অবাক হয়ে এগোলাম। খুলে দিলাম দরজা। তোকে না বলেছি নির্দ্বিধায় যেতে? আমি একদম ঠিক মুখের কথা মুখেই আটকে রইলো আমার। শব্দগুলো যেন গলার ভেতরে দলা পাকিয়ে গেল। বুকের ভেতর ভয়ানক এক মোচড় দিয়ে উঠলো। তীব্র আলোড়ন ছড়িয়ে পড়লো শরীরের প্রতিটা লোমকূপ জুড়ে। এই আলোড়ন শীতের নয়, জায়দান আরিফিনের উপস্থিতির। আমার প্রাক্তন স্বামী আজ আবারও দণ্ডায়মান আমার মুখোমুখি, ঠিক সেই দিনের মতো। পার্থক্য শুধু সেই দিন সে ছিল দরজার ওপাশে, আমি এপাশে। ওই গভীর বাদামি নয়নে দৃষ্টি মিলিত হলো আমার। নীলিত সাগর মাঝে একরাশ বাদামি প্রশান্তি। চশমার লেন্সের অপর প্রান্ত থেকে চেয়ে আছে আমার দিকে সে। যেন আমাকে নয়, দেখছে আমার ভেতরের রূহকে। অজান্তে দরজার হাতল সজোরে চেপে বসলো আমার হাত। আমি শক্ত ঢোক গিললাম। আমার হৃদয়ে আরম্ভ হলো নিদারুণ ঘূর্ণিপাক। তবে সেই ঘূর্ণিপাকের মাঝে অগ্নুৎপাত ঘটলো ক্রোধের আগ্নেয়গিরির। যখন দেখলাম জায়দান একা নয়, তার পাশে সামান্য পেছনে অত্যন্ত অস্বস্তি নিয়ে হুমকি স্বরূপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আয়দান। এবার মনে পড়েছে কেন ওই বান্দার চোখ দুটো আমার চেনা চেনা লাগছিল। আমার প্রাক্তন স্বামীর অতি চরিত্রবান গুণধর ভাই কিনা সে।
যে নিজের বড় ভাইয়ের বিয়ের সময়ও বিদেশ থেকে দেশে আসার প্রয়োজন বোধ করেনি। নাম শোনা বাদে সরাসরি পরিচয় হয়নি কোনোদিনও। আমার ভ্রুজোড়া তীব্র কুঞ্চন ধারণ করতেই ভেসে এলো প্রাক্তনের সেই সুপরিচিত নির্বিকার প্রশান্ত কণ্ঠস্বর। মে আই কাম ইনসাইড, সাবিন? চোখ ফিরিয়ে ওই দামি গহরে আকুল তাকিয়ে রইলাম আমি। মীরাবাদে এই প্রথম অন্য কোনো কণ্ঠে নিজের অপছন্দের নামটা মধুর শোনালো আমার কানে। সমস্ত শরীর জুড়ে অদ্ভুত এক প্রশ্রবণ খেলে যাচ্ছে আমার। এমন এক সুতীব্র সুখ এবং বেদনার মিশ্র অনুভূতি কেমন হবে তা সহস্র বার কল্পনা করা সত্ত্বেও বাস্তবে এসে কেন মিল দাঁড় করাতে পারছি না। থেকে থেকে কেঁপে উঠছে লতানো শরীর, বুকের উপর চাপ লাগছে কোমল স্পর্শে। অনুভব করতে পারছি উরুর নিচের অংশ বেয়ে গড়িয়ে যাওয়া উষ্ণ তরলের উপস্থিতি। জায়দান, সুগভীর অনুভূতির আড়ালে আলোড়নে জমা অশ্রু দৃষ্টিকে ঝাপসা করে দিয়েছে। ওই মুখটা আলতো ভাবে ঝাপসা নয়ন মাঝে, মুখ জুড়ে চিকচিকে ঘামের ফোঁটা রুমের ক্ষীণ হলুদাভ আলোয় জ্বলজ্বল করছে স্বর্ণের ন্যায়। কপালে লেপটে যাওয়া চুলের গোছা ছুঁয়ে যাচ্ছে আমার কপালে। মনে হচ্ছে চোখের সামনে কোনো স্বপ্ন ভাসছে। আমার ভালো লাগা উচিত, প্রচন্ড ভালো লাগা, অথচ বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো আমার। ভ্রু কুঁচকে এলো যাতনায়। ফিসফিস করে বললাম, ব্যথা লাগছে। জায়দান নড়াচড়া বন্ধ করে দিল তৎক্ষণাৎ। ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে লাগলো। ওই ঘন বাদামির মাঝে নিদারুণ এক কোমলতা ভাসতে দেখলাম আমি। ঝুঁকে এসে আমার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে আলতো করে কিছু আদুরে চুমু খেলো বিবাহিত দম্পতি আর স্বামী আমার। স্পষ্ট দেখতে পেলাম নিজেকে নিয়ন্ত্রণের দারুণ লড়তে হচ্ছে তাকে। আমার পাশের বিছানার চাদর সে এতটাই জোরে মুঠো পাকিয়ে চেপে ধরে রেখেছে যে তার আঙুলগুলো ফ্যাকাশে হয়ে উঠেছে। সরি, দ্য পেইন শুড গো বাই নাও। নরম কণ্ঠটা একেবারে আমার অন্তরে গিয়ে লাগলো বুঝি। জায়দানের ঠোঁট আমার ঠোঁট ছেড়ে গাল, কপাল এবং চিবুকে আদর বুলিয়ে গেল। বিয়ের প্রথম রাতে স্ত্রীকে যত্নে রাখার মাঝে কোনো কমতি নেই তার, কিন্তু আমার সহ্য হলো না, একটুও না। আমার সঙ্গে তো এমনটা হওয়ার কথা ছিল না। আমার এই লোকটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল না। ড্যাম ইট, ড্যাম ড্যাড, ড্যাম হাজবেন্ড, ড্যাম এভরিথিং। জায়দান সামান্য একটু নড়লো, তাতেই আমি তার খোলা পেট খামচে ধরে চেঁচিয়ে উঠলাম, I said it hurts me. শুনতে পাওনি তুমি? আমার দৃষ্টি থেকে সব ধোঁয়াশা দূর হয়ে ঝরলো শুধুমাত্র প্রলয়ঙ্করী আগুন। চোখের কোণ বেয়ে গড়িয়ে নামলো এক ফোঁটা ঘৃণার অশ্রু। দেখুক এই লোকটা, ভালো মতো দেখুক আমি তাকে কতটা ঘৃণা করি। জায়দান খানিক মুহূর্তে একদম নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইলো। একটা ঢোক গিললো সে। গলায় উঁচু হয়ে থাকা অ্যাডামস অ্যাপেলের অংশটা বেশ খানিক নড়ে উঠলো। তারপরই আমার দুপাশ থেকে হাত সরিয়ে উঠলো, বসলো। সঙ্গে সঙ্গে পাশ থেকে কম্বল টেনে নিজের শরীর আবৃত করে ফেললাম। জায়দান আমায় কিছু বললো না, চুপচাপ বিছানা ছেড়ে উঠে একপাশে রাখা সিঙ্কের রোবটা শরীরে জড়িয়ে বাথরুমে চলে গেল। বাসরাতে ফুলের সজ্জিত বিছানায় একা পড়ে রইলাম আমি। মুখে তীব্র ক্রোধ, বুকে এক আকাশ সম অভিমান। দাদা আমার সঙ্গে এমনটা করতে পারলো? বয়স কি খুব বেশি হয়ে গিয়েছিল আমার? এই তো সেদিনই না কনভোকেশন হলো, তারপর একটা বছরও তো ঠিক মতো পেরিয়েছে। কোথাকার কোন বন্ধুর ছেলের সঙ্গে আমায় ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে। এই লোক আর আমি কিভাবে বা ভাবতে পারলো ড্যাড যে আমি কোনোদিন এই লোকটাকে স্বামী হিসেবে মেনে নিব? বেশ ড্যাড, তুমি তোমার মেয়ের সঙ্গে খেলতে চাইছো তো ভুলে যেও না, আমিও তোমার রক্ত। তোমার সঙ্গে আমি তোমার মতো করেই খেলবো। কতক্ষণ একা একা ভাবনায় নিজেকে ডুবিয়ে রেখেছিলাম আমি টের পাইনি। বাস্তবে ফিরলাম বাথরুমের দরজা খোলার শব্দে। জায়দান বেরিয়ে এসেছে, পরনে একটা ট্রাউজার শুধু। প্রশস্ত বুক বেয়ে পানির ফোঁটা গড়াচ্ছে, চেহারা যথারীতি শান্ত। এই লোককে আমি খুব বেশি দিন দেখছি না, কিন্তু যতদিন দেখেছি তার মধ্যে কখনো কোনো প্রতিক্রিয়া দেখিনি। যান্ত্রিক রোবট যেন, যে অনুভূতিতে নয় চলে নিজের সেট করা প্রোগ্রাম অনুযায়ী। জায়দানের হাতে একটা সিরামিকের পাত্র এবং নরম টাওয়াল। রুমের ভেতরে এগিয়ে এসে সে টেবিলে ঝুঁকলো, নিজের চশমাটা তুলে নিয়ে চোখে দিল। পেছন থেকে তার পিঠে নখের আঁচড়গুলো স্পষ্ট দেখলাম আমি। কিছুক্ষণ আগে যে খামচে দিয়েছি তা বেশ বাজেভাবেই ক্ষত করে ফেলেছে, অনুশোচনা হলো আমার। একটুও না, বেশ হয়েছে, আরো করুক আমাকে বিয়ে। চশমায় এক আঙুলে নাকের ডগা থেকে খানিকটা উপরে তুলে জায়দান বিছানায় এসে বসলো।
নাইট স্ট্যান্ডে সিরামিকের পাত্রটা রাখতেই দেখলাম তাতে হালকা গরম পানি রয়েছে। স্বামী আমার নিঃশব্দে কম্বলটা সরালো। আরেক দফায় খেকিয়ে উঠতে গেলাম। অদ্ভুত পুরুষ তো তুমি, মানা করার পরেও কথা শোনো না। এত লালসা তোমার নারী দেহের প্রতি। আমি জানি যে কোনো পুরুষ মাত্রই আমার কথা শোনার সঙ্গে সঙ্গে ক্রোধ দেখানো উচিত। অতিরিক্ত রাগী হলে দু চারটা চড় থাপ্পড় দেওয়া অসম্ভব নয়, তবে জায়দান আমার কথার কোনো উত্তরই করলো না। আলতো করে আমার পা নিজের কোলে তুলে নিল, নরম চাওয়ালটা গরম পানিতে ভিজিয়ে ভালো মতো নিংড়ে সেটা দিয়ে মুছে দিতে লাগলো আমার উরু। মনোযোগিতার বাদামি নয়ন জোড়া, চশমার উপর ছড়িয়ে রইলো হালকা ভেজা এলোমেলো চুলের ডগা। আমি ফ্যাল করে তাকিয়ে থাকলাম, এমন আচরণের অর্থ উদ্ঘাটন করতে পারলাম না। আমার দুই পাই একদম গোড়ালি অব্দি ভালো মতো মুছে দিয়ে জয়দান উষ্ণ ভেজা চাওয়ালটা আমার তলপেটে রাখতে রাখতে নিচু গলায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি এতটা ব্যথা পাবে। আমি কি যেন হয়ে গেল আমার। আঙুল তুলে নিজের মাথা চেপে অবিশ্বাস্য কণ্ঠে বললাম, তোমার মাথা একটু ঢিলা। জায়দান আমার কথার উত্তর না দিয়ে আমায় পুনরায় বিছানায় শুইয়ে দিল। ঝুঁকে কপালে অতি আলতোভাবে নিজের ঠোঁট ছুঁয়ে জানালো, শুভরাত্রি। সারাদিনের বিয়ের ব্যস্ততায় আমার শরীর এতটাই ক্লান্ত ছিল যে আমি খুব বেশি তর্ক করার সুযোগ পেলাম না। কিছুক্ষণের মধ্যে ঘুম আমায় গ্রাস করলো। বাসরাতের প্রহর তখন চলমান, অথচ সেথায় অর্ধ সমাপ্ত অভিসার। সেদিনের পর থেকে জয়দান আর কোনোদিনও আমার কাছাকাছি আসেনি। বর্তমান কিচেন থেকে বেরিয়ে এলাম ছোট্ট একটা ট্রে হাতে। জয়দান আমার বিছানার একপাশে বসে আছে, দৃষ্টি আবদ্ধ নিজের কোলে গুটিয়ে রাখা হাতের মাঝে। হাঁটুর উপর হাঁটু তুলে অভিজাত এক ভঙ্গিতে বসমান সে, নিষ্প্রাণ ভাস্কর্যের মতো। অন্যদিকে আয়দান চেয়ারে দুই দিকে দুই পা ছড়িয়ে মুখ উল্টো দিকে করে বসে আছে। মাথা ঘুরিয়ে চারপাশের সকল খুঁটিনাটি দেখছে সে। চোখ মুখ জুড়ে ভাসছে এক কুটিল অভিব্যক্তি। আমি নিশ্চিত এই ছেলে আমার জীবনযাপনের অবস্থা দেখে মনে মনে খুব বিনোদিত হচ্ছে। আমি এগিয়ে গেলাম, খানিক ঝুঁকে ট্রে জায়দানের দিকে বাড়িয়ে ধরলাম। ব্ল্যাক কফি, নো সুগার। জায়দান চশমার আড়াল থেকে এক নজর ট্রেতে রাখা ধোয়া ওঠা গরম কফির মগটা দেখলো, তারপর হাত বাড়িয়ে সেটা নিল। থ্যাঙ্কস। ট্রে একপাশে রেখে সোজা হয়ে দাঁড়ালাম আমি, নির্দ্বিধায় বললাম, চেয়ারে বসে থাকা বদমাইশটার জন্য আমার বাসার পানিটাও হারাম। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখালো আয়দান, এত জোরে লাফিয়ে উঠলো যে চেয়ারটা ঠক ঠক করে মেঝেতে আওয়াজ করতে লাগলো। শুনলি, তোর বাসার পানির ট্যাঙ্কিতে আমি মুতি। আয়দান, ধ্বনিত হলো জায়দানের শীতল কণ্ঠস্বর, নির্লিপ্ত এক সতর্কবাণী যেন। আয়দান দাঁতে দাঁত পিষে ধপাস করে পুনরায় চেয়ারে বসে পড়লো। ভ্রুকুচকে তীব্র দৃষ্টিতে চেয়ে রইলো আমার দিকে। আমি নিশ্চিত ওই চোখ বন্দুক হলে সহস্র বুলেট আমায় বিদ্ধ করতো সহসাই। তাতে কি, আমি কি কম যাই? পাল্টা চোখে বজ্রপাত নিয়ে তাকালাম আমিও। নাটুকি কোথাকার! তোকে ভয় পাই ভেবেছিস? কফির মগ ট্রেতে রেখে জায়দান আমার দিকে ফিরলো, বলল, আমি কোনো ভনিতা করে তোমার আর আমার দুজনের কারো সময় নষ্ট করব না। আয়দান যা করেছে তার জন্য শুধুমাত্র ও নয়, আমিও তোমার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি একটু দুঃখ প্রকাশ করছি না, সব ভাইয়ের নাটক। বেশরম বেটি, তোর সঙ্গে যা করেছি বেশ করেছি, সুযোগ পেলে আবার করব। দুহাত মুষ্টিবদ্ধ করে ফেললাম আমি। না না, এই ছেলেকে ঠাটিয়ে আরো দুটো দিলে কেলেঙ্কারি হয়ে যাবে মনে হয়। কিন্তু মন তো কিছুতেই মানতে চাইছে না। চেয়ার দূরে ঠেলে উঠে দাঁড়িয়ে আয়দন সিগন্যাল টাওয়ারের মতো আমার উপর ঝুঁকে এলো। লম্বাটে অবয়ব জুড়ে তার ক্রূর আবাহন। আরিফিন বংশটাই উচ্চতার সীমাহীন। বাপ দুই ছেলে এক একটা আইফেল টাওয়ার গোছের। এই জন্য আমি জায়দানকে হর হামেশাই টাওয়ার বলে খেপানোর চেষ্টা করতাম। লোকটা অবশ্য তাতে কোনোদিনও বিশেষ প্রতিক্রিয়া দেখায়নি। শালা, তোর দুঃখ কি আমি ঝুলে ভরে রাখবো, নাকি তোর দুঃখ পেলে বৈশ্বিক উষ্ণায়ন থেমে যাবে মনে করিস? হ্যাঁ, ওই দুঃখ আমার গলির টোটো চাটে না। টোটো? আয়দানের ধবধবে ফর্সা লালচে চেহারায় দ্বিধার প্রলেপ দেখে বিস্তর হাসলাম। ঠোঁট বাঁকিয়ে রসিয়ে রসিয়ে বললাম, আমার বাসা নিচের গলিতে থাকে, রাস্তার কুত্তা। আসার সময় তোর পেছনে কামড়ে ধরেনি তো? ওটার আবার ধলা পোলট্রির উপর খুব লোভ। ইউ গড ড্যাম মাদার ফাদার সাইকো ওমেন। আয়দানের আগ্রাসী চিৎকারের বিপক্ষে জায়দানের ভরাট কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। এনাফ। ফুসতে ফুসতে ভাইয়ের দিকে ঘুরে তাকালো বান্দা, হাত উঁচিয়ে খেকিয়ে বলল, তুমি দেখছো না ভাইয়া,
এই শালীর ঘরের শালী আমাকে কিভাবে অপমান করছে? তুমি কি কালা নাকি? এরপরেও বলবে এর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত? হ্যাঁ, কারণ শুরুটা তুমি করেছ। আয়দান বুঝি বাকরুদ্ধ হয়ে গিয়েছে। রাগে ঠোঁট কাঁপা ছাড়া আর কিছুই করতে পারলো না সে। জায়দান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে এলো, সরাসরি ভাইয়ের চোখের দিকে চেয়ে বলল, বারবার তুমি ভুল করবে আর সে ভুলের চিহ্ন পেছন পেছন আমি সাফ করে আসবো, এটা ভেবে থাকলে বোকার সঙ্গে বাস করছো। ওকে সরি বলো। দু হাতে সজোরে মুঠো পাকালো আয়দান। সমস্ত শরীরে ক্রোধ তরঙ্গ খেলে যাচ্ছে তার। বুকে দু বাহু ভাঁজ করে রেখে ঠোঁটে বিজয়ীর হাসি মেখে চেয়ে রইলাম আমি নিঃশব্দে। বেশ লাগছে এই দৃশ্যটা। দাঁত কিরমির করে আয়দান বিড়বিড় করলো,